বিএনপির পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় জনগণই তাদের রুখে দেবে, হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, যারা সরকারকে সময় দেয়া যাবে না বলে তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলছে। আজ মৌলভীবাজারে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অর্থ পাচার প্রতিহত করে সেই টাকা দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করা হবে বলেও জানিয়েছেন তিনি। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদনে বিস্তারিত। বিএনপির নির্বাচন ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ বছর পর প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নেতাকর্মী থেকে সাধারণ মানুষের উচ্ছ্বাস বাঁধভাঙা। বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেটে আসেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে আসেন শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন, আগামী ১ বছরের মধ্যে দেশের সকল নারী চা শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে ৪০ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড ও কৃষকের কাছে কৃষি কার্ড দেবে সরকার। আগামী ১ বছর পর্যন্ত আমরা বাংলাদেশের ৪০ লক্ষ কৃষক ভাইয়ের হাতে আমরা কৃষক কার্ড তুলে দেব। ঠিক একইভাবে আগামী ১ বছরে ৪০ লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দেব, ৪০ লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দেব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির নির্বাচন ইশতেহারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ, যার লক্ষ্য ছিল নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গলের এই জনসভা থেকে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন। সরকার বলছে, ধারাবাহিকভাবে এই কর্মসূচি সারা দেশের নারীদেরকে আওতায় আনা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আগামী ৫ বছরের জন্য বিএনপিকে দেশ পরিচালনার সিদ্ধান্ত দিয়েছে। তাই যারা জনগণের জন্য বিএনপির পরিকল্পনা ভেস্তে দিতে চায়, জনগণই তাদের ব্যর্থ করে দেবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি আগামী ৫ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি পালন করতে কাজ করবে। তাহলে আমার প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলে, যারা জনগণ টাইম দিয়েছে বিএনপিকে ৫ বছর, যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী বলেন, সময় এসেছে দেশ গড়ার, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার। আগামী দিনের রাজনীতি হবে দেশ গড়ার রাজনীতি। সামনে এখন সময় কাজ করার, সামনে সময় হচ্ছে দেশ গড়ার, সামনে সময় হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার, সামনের সময় হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন করার। এই দেশকে স্বাধীন করেছে বাংলাদেশের জনগণ, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বাংলাদেশের জনগণ, কাজে এই দেশকেও গড়ে তুলবে এই বাংলাদেশের জনগণ। জনগণের হাতে দেশের নিরাপত্তা, উন্নয়ন ও ভাগ্য সঁপে দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তাহলে আমাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। মোহাম্মদ হোসাইন, ৭১, মৌলভীবাজার। এদিকে অর্থনীতি গতিশীল করতে দেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার, যেখানে কাস্টমসের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। পণ্য কেনা বেচা হবে ট্যাক্স ফ্রি। মাতারবাড়ি এবং চট্টগ্রাম বন্দরের কাছে ২ জায়গায় প্রায় ৬০০ একর জমির উপর গড়ে তোলা হবে এই মুক্ত বাণিজ্য অঞ্চল। আজ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আর হরমুজ প্রণালী পুরোপুরি সচল না হওয়ায় জ্বালানি খাতে সরকারের বেশি অর্থ খরচ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শারমিনীরা রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দুবাইয়ের ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছে সংযুক্ত আরব আমিরাত। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটি, যেখানে কাস্টমসের নজরদারি ছাড়াই পণ্য বেচাকেনা করতে পারেন ব্যবসায়ীরা। এই সাফল্যে আফ্রিকার অনেক দেশও মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করেছে। এবার বাংলাদেশও সেই পথে হাঁটতে চায়। ২টি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করতে মাতারবাড়ি ও চট্টগ্রাম বন্দরের কাছে ৬০০ একর জমি বরাদ্দ দেওয়া হচ্ছে। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। এনি ট্রেড ক্যান কাম হিয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে।
তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করবো, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয়। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা। চীনারাও চাইবে যে তাদের সাথে তারা একসাথে করতে বলে, তাদের কালচারাল তারপরে ইকোনমিক আইডিয়াস গুডস একই রকম সেই এলাকায় থাকবে এবং আরো কুইকার হবে। সচিব জানান, হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য এখনো উন্মুক্ত না হওয়ায় জ্বালানি তেল পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। রেগুলার যে চুক্তি আছে সেই অনুযায়ী আমরা এলএনজি গুলো নিয়ে আসতে পারছি না, তেল নিয়ে আসতে পারছি না। তো এইগুলোর জন্য আমাদেরকে স্পট কোটেশন মার্কেট থেকে কিনতে হয়, কারণ যাদের সাথে চুক্তি ছিল যে অত তারিখে আমরা এত নম্বর জাহাজটা পাঠাবো, সেইটা যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে। ওরা বলছে যে আমরা পারবো না। বৈঠকে রাশিয়া থেকে 30,000 টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্যাবিনেট সচিব। ইমিডিয়েট যেটা জুন মাসে এবং জুলাই মাসে। শারমিন নীরা, 71, ঢাকা। একটি দল দেশে রাজনীতির পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছে যুবদল। সরকারের বিরুদ্ধে অপরাজনীতি অপপ্রচার অব্যাহত রাখলে সেক্ষেত্রে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। বিকেলে রাজধানীতে প্রতিবাদ মিছিলের আগে সমাবেশে তারা এসব কথা বলেন। মোহাইমিনুল খান অপুর রিপোর্ট। অপসংস্কৃতি অপপ্রচার শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বুধবার বিকেলে রাজধানীতে এই প্রতিবাদ মিছিল বের করে জাতীয়তাবাদী যুবদল। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় ভরে যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। এতে যুবদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা অংশ নেন। জামায়াতকে ইঙ্গিত করে সংগঠনটির নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার ও মিথ্যাচার করছে দলটি। প্রতিবাদ মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল সাধারণ সম্পাদক বলেন, অপরাজনীতি অব্যাহত থাকলে দাঁত ভাঙা জবাব দেবে যুবদল। আগামী দিনে অপরাজনীতির বিরুদ্ধে এবং বিএনপি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করেছে, সেই সরকারের বিরুদ্ধে যদি কেউ অপপ্রচার করে, ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করবেন। এ সময় বিরোধী দলকে ইঙ্গিত করে সংগঠনের সভাপতি অভিযোগ করেন, রাজনীতির পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে একটি দল। মিছিলটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে এসে শেষ হয়। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অতীতে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি করা হলেও জিডিপির অনুপাতে তা সন্তোষজনক ছিল না। আর শিক্ষা খাতে দুর্নীতি রোধে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরুর 21 বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হলো ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। নানা ধরনের সমস্যায় জর্জরিত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আশা রাখি এই বিষয়গুলো, যে এই জিনিসগুলো শিক্ষার্থীদের আরো বেশি অনুপ্রেরণা দিবে। ফ্যামিলি বলতে আমার ভাইয়াকে আমি এই কৃতিত্ব দিতে চাই। এটা আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে, শুধু এখনের জন্য না, আমি ভবিষ্যতে কি করব। এই ডিনস অ্যাওয়ার্ডটা যেভাবে আমাদের আজকে প্রদান করা হলো, এটা চলমান থাকুক। সামনে এগিয়ে যাওয়ার জন্য, আরো পরিশ্রম করার জন্য, আরো যেন এই দেশকে, সমাজকে, বিশ্ববিদ্যালয়কে আমরা কিছু দিতে পারি, সেটার জন্য আমরা অনুপ্রেরণা তো অবশ্যই পাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী জানান, শুধু উচ্চশিক্ষাই নয়, দক্ষ মানব সম্পদ গড়তে কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে সরকার। মানব সম্পদকে কাজে লাগাতে হবে এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী
টিবেটকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সেই সেক্টরে তিনি 18,000 কোটি টাকা বাজেট দিয়েছেন। আগামীতে বাজেটে শিক্ষা খাতে জিডিপির 3.5% বরাদ্দ নিশ্চিতের আশ্বাস দেন তিনি। এ খাতে দুর্নীতি রোধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান মন্ত্রী। লোয়েস্ট জিডিপি পার্সেন্টেজে শিক্ষায় বরাদ্দ দেওয়া হতো 1.69% অফ জিডিপি, যেটা লাস্ট ইয়ার এবং তার প্রিভিয়াস ইয়ারও সেটা ছিল, ফেসি সরকারের সময় ছিল। আগামীবারে আমরা প্ল্যান করেছি 3.5-এ চলে যাব, তারপর 4, তারপরে আমরা 5-এ চলে যাব। এইভাবে বাজেট ক্রমান্বয়ে আমরা নিয়ে যাব সামনের দিকে। এই যে উনি বাজেট দিবেন, দিস বাজেট মাস্ট বি ওয়ার্থি, এটাকে আমাদের কার্যকর করতে হবে। 2016-17 থেকে 2019-20 শিক্ষাবর্ষের 4টি ব্যাচের স্নাতক পর্যায়ের 104 জন কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। জুলিয়া তানহা, 71, ঢাকা। এদিকে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে এ যাবৎকালের সর্বোচ্চ 1,22,495 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে শুধু বরাদ্দ বাড়িয়েই এর সুফল মিলবে না, বরং দরকার খরচের সক্ষমতা বাড়ানো। আর শিক্ষায় বৈষম্য বাড়ছে বলেও মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শিক্ষা খাতে বাজেট নিয়ে আলোচনায় তারা এসব কথা বলেন। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। 2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,22,495 কোটি টাকা, যার জিডিপির 1.79%। যদিও ইউনেস্কো জিডিপির 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দকে সঠিক মানদণ্ড মনে করে। সুন্দর দেখা গেল এখনো আমরা ইউনেস্কোর যে বেঞ্চমার্ক সেখান থেকে অনেক পিছিয়ে রয়েছে। ইউনেস্কোর বেঞ্চমার্ক হচ্ছে 4.4 থেকে 6% জিডিপি। কেমন হলো শিক্ষা বাজেট? বাস্তবতা ও জনপ্রত্যাশা নিয়ে বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষা খাতের বর্তমান অবস্থা, করণীয় অর্থ ব্যয়ের সক্ষমতা নিয়ে আলোচনা করেন বক্তারা। আমাদের যে বাজেট সাপোর্ট কিংবা বাজেটের যে বিভিন্ন খাতগুলো অর্থায়নের জন্য যে অর্থ বাইরে থেকে আমরা পাই, সেটা আবার পুরোপুরি আমাদের এখানে ব্যয় হয় না, অনেকগুলো পাইপলাইনে পড়ে থাকে। সেটার একটা কারণ হচ্ছে যে আমাদের তো ব্যয়ের সক্ষমতাটা নাই। বরাদ্দের শুধু পর্যাপ্ততা না, বরাদ্দ যে আসলে কাজে লাগবে কি লাগবে না সেটার একটা বড় মাপকাঠি হবে যে আমাদের লার্নিং ক্রাইসিসকে ওই বরাদ্দগুলো কিভাবে ইম্প্যাক্ট করবে, এবং ওটার ভিত্তিতে প্রায়োরিটাইজ করতে হবে। যেই খরচ সেই লার্নিং ক্রাইসিসে সরাসরি ইম্প্যাক্ট করবে না, সেগুলোকে ডিপ্রায়োরিটাইজ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি নির্ধারণের জন্য সরকারের সমালোচনা করেন সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এই 3 অংশীজনের উপরে হঠাৎ করে পড়ে এমন কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা লক্ষ্য করেছেন 2 দিন আগে আমরা কি দেখলাম যে হঠাৎ করে মৌখিকভাবে জানানোর প্রেক্ষিতে বিভিন্ন স্কুলে পরীক্ষার ফিস নেওয়া শুরু করেছিল। এটা তো সরকারের অগ্রাধিকারের সাথে যায় না। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম তাৎক্ষণিকভাবে যেখানে সুযোগ পেয়েছি। আরেকটি হলো এটা তো আইনের সাথেও সাংঘর্ষিক। শিক্ষায় বৈষম্য বাড়ছে বলে মন্তব্য করেন এই শিক্ষাবিদ। শিক্ষায় বৈষম্য বাড়ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং আপনারা দেখেছেন বাজেট বক্তৃতায় যে 10টি অগ্রাধিকার এসছে, সেখানে কিন্তু বৈষম্যের কথাটা সবার আগে এসছে। সব সেক্টরে বৈষম্য বিরাজমান। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। পুরনো মালিকদেরকে শেয়ার ফেরত, পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ 7 দফা দাবিতে নিয়ন্ত্রক সংস্থার সাথে বৈঠক করেছেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা। যা না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আর এই দাবির সাথে সম্মত ব্যাংক পরিচালকদের সংগঠন BABO। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মেজবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। খুরশিদ আলমের পর্ষদ ভেঙে দেওয়ার 3 দিন গড়ালেও দাবি আদায়ে অটল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। বুধবার এ নিয়ে গভর্নরের সঙ্গে দেখা করতে যান গ্রাহকদের 3 সদস্যের একটি প্রতিনিধি দল। পরে গভর্নর আলোচনার দায়িত্ব দেন ডেপুটি গভর্নর কবির হোসেনকে। দীর্ঘ বৈঠকে সব দাবি তুলে ধরেন প্রতিনিধিরা। বৈঠক শেষে জানান দাবিগুলো আইন অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিচালনা পরিষদ দেওয়া হবে, সেই পরিচালনা পরিষদ যদি গ্রাহক সমাজ তাদেরকে গ্রহণ করে এবং তাদের ব্যাপারে কোনো অভিযোগ না আসে,
তারা যদি স্বচ্ছ হয় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, চারিত্রিক দিক থেকে, তাহলেই আমরা বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাবো। যদি কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে দেওয়া হয় যারা ফাইন্যান্সিয়ালি ক্রাইমের সাথে জড়িত, তাহলে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। গভর্নরের সঙ্গে এদিন বৈঠক করেন ব্যাংক পরিচালকদের সংগঠন BABO। সক্ষমতা থাকলে তা পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন সংগঠনটির সভাপতি। জেনুইনলি কোনো মালিককে যদি সরাতে হয় সেটা আনার পক্ষে আমরা, যদি তারা ভালো করতে পারে হয় নট, দে শুড বি ইনভাইটেড এগেইন টু রেস্কিউ সালভেজ দি ব্যাংক, হয় নট, এটা করা উচিত আমি মনে করি যদি জেনুইন লোক হয়। মুখপাত্র জানান আইন অনুযায়ী মালিকানা ফিরিয়ে দেবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো ম্যানেজমেন্ট লেভেলে হয়তো বা সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সেই কাজগুলো তো আটকে যাবে। অতএব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অবশ্যই ওয়াকিবহাল এবং তারা কাজ করছে, অ্যানালাইসিস করবেন, তারা দেখবেন যে আইন কি বলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এদিকে তারল্য সংকট মোকাবেলায় বুধবারও আরও 1000 কোটি টাকা সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, ফলে মোটটা দাঁড়ালো 7,500 কোটিতে। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।